তিনি বলছেন যে বাংলাদেশে এতদিন যাননি কারণ তিনি নিরাপদ ছিলেন না। তো এখনো তিনি যে নিরাপদ তা তিনি নন, এটি কিন্তু মোটামুটি তিনি স্বীকার করেই নিয়েছেন। তো তিনি কাদের কাছ থেকে ওনার হুমকি? কাদের কাছ থেকে হুমকি, এটা তো আসলে এককভাবে এভাবে বলা মুশকিল। বাংলাদেশের সার্বিক যে অবস্থা, সেই অবস্থার সব খবরই তো তিনি পান, সব খবরই তিনি রাখেন, সব খবরই তিনি পান। তিনি জানেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে আহ, কোনো মানুষেরই তেমন কোনো নিরাপত্তা নেই, সাধারণ মানুষেরও নেই, রাজনীতিবিদদেরও নেই, বিপক্ষের তো নেই। এমনকি আহ, যদি সরকারের পক্ষে থেকেও যদি সত্য কথা বলা হয় বা প্রশ্নের পিঠে প্রশ্ন করা হয় বা দ্বিমত পোষণ করা হয়, তার উপরেও কিন্তু সরকার সংক্ষুব্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। এই যেমন ধরুন যে এনসিপির নেতা নাহিদের যে বক্তব্য, তাই না, তিনি বলছেন যে অর্ধেক পরিমাণে উপদেষ্টাদেরকে আমাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি। এই উপদেষ্টারা আহ, নিজেদের আখের গুছিয়ে, তো পরিষ্কার বক্তব্য, তাই না? আখের গোছানো মানে কি? আখের গোছানো মানে হচ্ছে অবৈধ ইনকাম করা, অবৈধভাবে রোজগার করা। তো সেই অবৈধ ইনকাম করেছেন, আখের গুছিয়েছেন, এখন এই অর্ধেক পরিমাণ উপদেষ্টা সেফ এক্সিটের চেষ্টা করছে। তো এইটা উনি একটি সত্য কথা বলে ফেলেছেন, অপ্রিয় সত্য কথা। এই সত্য কথা সরকারের লোকজন ভালোভাবে নেবে না, নেয়নি। এখন সরকারের লোকজন না নেওয়ার পরে এখন দেখার বিষয় যে এই বক্তব্যটি বিএনপি দিলে সরকার কি রিয়াকশন দেখাতো, এনসিপি দিলে কি রিয়াকশন দেখাবে, বা জামাতের পক্ষ থেকে আসলে কি রিয়াকশন দেখাবে, এটি এখন পর্যন্ত জানা যায়নি। সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত নাহিদের এই বক্তব্য নিয়ে কাউন্টার কোনো বক্তব্য দেয়নি। তো বিষয়টি হলো তারেক রহমানের ক্ষেত্রেও এরকম প্রযোজ্য। তারেক রহমান দেশে আসলে তিনি কার দ্বারা তার নিরাপত্তা ভঙ্গ হবে সেটি তিনি জানেন না। তিনি এইটুকু জানেন যে দেশের সার্বিক অবস্থা খুব স্টেবল না, খুব বাজে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বাজে। এই অবস্থায় এবং তার পেছনের যে ইতিহাস, পেছনের যে ঘটনাক্রম, সেগুলো তো তাজা আছেই। তাছাড়া এই যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও চেষ্টা করছে মাঠ দখল করার জন্য, তারা তারা মিছিল টিছিল করছে। সুতরাং পরিস্থিতি খুব ভায়াবল না, খুব নিরাপদ না, এটি উনি বুঝতে পেরেছেন, যে কারণে উনি কোন নির্দিষ্ট তারিখ বলেন। তবে আমার যেটা মনে হয় তিনি সবচেয়ে বড় মিস করেছেন গত বছর সরকার পরিবর্তনের পরে তার দেশে আসার একটি মাহেন্দ্রক্ষণ ছিল। সেই সময় তিনি দেশে আসলে তিনি ছড়ি ঘোরাতে পারতেন এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে। তত্ত্বাবধায়ক সরকারের যে স্বাভাবিক নিয়ম, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে গঠিত হয় সেভাবেই গঠিত হতে পারত, ইন্টারিম গভর্নমেন্ট আর হতো না হয়তো। এখন যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটির বদলে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার সুযোগও কিন্তু ছিল। হাইকোর্ট থেকে একটা বিশেষ আদেশ নিয়ে, যে হাইকোর্টে মামলাটা বিচারাধীন তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে, সেই মামলাটার তারিখ এগিয়ে এনে বা মামলাটার হিয়ারিং করে ইজিলি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেত। সেটি তিনি উদ্যোগ নিতে পারতেন, সেই ট্রেনটি তিনি মিস করেছেন গত 14 মাসেও, যেটি আর উনি ধরতে পারেন না, এখন ধরেন যেখানে দেশে কোনো আইন কানুনই ছিল না, কোনো সরকার ছিল না প্রথম 3 দিন, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, একদম অ্যাবসলিউটলি এখন পর্যন্ত নাই, তো উনি তখন কিসের ভিত্তিতে আসবেন? ওনার নিরাপত্তাটা কি? উনি আসবেন, উনি জেলে যেতে পারেন, সেটি মাথায় নিয়েই আসবেন। ও, জেলে গেলে ধরেন জেলে গেলেন, কিন্তু ওনাকে দেখুন, আমাদের রাজনীতিতে তো হত্যার রাজনীতি, রাইট? সো তার মানে জেলে গেলেন, হয় ছাড়া পেলেন, যদি মেরেই ফেলে তাহলে তো আর তিনি ফিরতে পারবেন না, রাইট? সেই ঝুঁকিটা কি নেওয়া ঠিক হতো বা না, হবে? না, সেটা হচ্ছে আমাদের দেশে শুধু না, এটা আমাদের উপমহাদেশের একটি কলঙ্ক। আমাদের উপমহাদেশে ফ্যামিলি ডক্ট্রিন চলে আসছে, এবং সেই ফ্যামিলি ডক্ট্রিনের ভিতরে কিলিংটা একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। সেটি পাকিস্তান থেকে শুরু করে ভারত হয়ে বাংলাদেশ, সব জায়গায় একই রকম। তো সেটার জবাব হচ্ছে যে তার দলটি যদি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হয়, জনপ্রিয়তম, বৃহত্তম, 16 বছর 17 বছর একটানা আন্দোলন করে আসছে ক্ষমতার বাইরে থাকলে সাধারণত এই ধরনের বুর্জোয়া রাজনৈতিক দলগুলো ক্ষয়িষ্ণু হয়ে যায়, ভেঙে যায়, কয়েক খণ্ড হয়। সেটি হয়নি, বরং বিএনপি এক থেকে আন্দোলন সংগ্রাম করে এসছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তো সেই হিসাবে এরকম একটি জনপ্রিয় দল বা ক্ষমতাবান দলের নেতা কেন ভয় পাবেন?
তার দলের নেতাকর্মীরাই তো তাকে আমার মনে হয় তাকে এখানে আপনার একটু ক্রেডিট দেওয়াই উচিত। এটা ভয়ের ব্যাপার না, এটা সতর্কতার ব্যাপার। আমি যদি জানি যে আমাকে এখানে গেলে আমাকে বিপদগ্রস্ত করা হতে পারে, আমার প্রাণ নাশের হুমকি থাকতে পারে, তো সেই জায়গায় তো না যাওয়াটাই ভালো না, বুদ্ধিমানের কাজ না? হ্যাঁ, অবশ্যই কাজ। এখানে আরেকটা টেকনিক্যাল বিষয় আছে যে আপনি আসবেন কিভাবে। আপনাকে ইংল্যান্ড থেকে আসতে গেলে আপনাকে বাংলাদেশে নতুন করে পাসপোর্ট তৈরি করতে হবে, আর তা না করলে আপনাকে ট্রাভেল অর্ডার নিতে হবে, ট্রাভেল পাস। তো ট্রাভেল পাস নিয়ে আসা মানে কিন্তু আপনি এক ধরনের নাগরিক, কিন্তু পূর্ণ নাগরিক নন। সেই ক্ষেত্রে আপনাকে আবার ব্রিটিশ সিটিজেনশিপ ওখানে ত্যাগ করে আসতে হবে। সেটি আপনি ত্যাগ করলে আবার যদি ওখানে ফেরার মতন পরিস্থিতি সৃষ্টি হয়, আপনি তো আর সেকেন্ড টাইম ফিরতে পারবেন না। এরকম কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, রাইট। যে টেকনিক্যাল প্রবলেমে উনি আসেন। শুধু তাই নয়, আপনি দেখুন যে এই এই টেকনিক্যাল ইস্যুটি কিন্তু বিবিসি তাকে তুললো না, যে তিনি কোন স্ট্যাটাসে, এটি কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এটি কিন্তু বিবিসি তাকে জিজ্ঞেস করলো না যে আপনি কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন। না না, বিবিসি তো করবে না, কারণ বিবিসি তো এটা তো বানানো হচ্ছে, যে উদ্দেশ্যমূলক একটি সাক্ষাৎকার। এটি বিবিসি করছে এই জন্য যে আপনার লেবার গভর্নমেন্টের 5 জন এমপি গত সপ্তাহে ইউনূস সরকারের বিরুদ্ধে লেবার গভর্নমেন্টের কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে এবং জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছে যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অবনতি হচ্ছে এবং আইনের অপব্যবহার হচ্ছে, বা অপরাধীদের উপরে যে অত্যাচার চলছে বা জামিন হচ্ছে না, এইটি মানবাধিকার লঙ্ঘন। এই ব্যাপারে তারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। 5 জন এমপি এবং 2 জন আইনজীবী মিলিয়ে 7 জন। তো সেইটি করেছে ধরুন লেবার পার্টির লোকেরা। এখন বিবিসি হচ্ছে জন্মগতভাবে লেবার পার্টি বিরোধী। লেবার পার্টি কোনো একটি ঘটনা ঘটিয়ে যদি উপমহাদেশের কোনো রাজনীতির বিষয়ে একটি গেম খেলতে চায়, তো সেই ক্ষেত্রে বিবিসির দায়িত্ব হবে ওই গেমের একটি পাল্টা গেম খেলে দেওয়া। তো সেই হিসাবে বিবিসির এই সাক্ষাৎকারটি হচ্ছে ওই লেবার যারা এমপি তাদের যে জাতিসংঘের কাছে যে নালিশ জানানো, সেটির একটি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমানের সাক্ষাৎকার তৈরি করে দিয়ে এটি ছেড়ে দেওয়া। এটা কি আপনি কিসের ভিত্তিতে এটা বলছেন? না, বিবিসি এতদিন কেন করলো না? সবচেয়ে উত্তুঙ্গ সময় ছিল রাজি হয় নাই তারেক রহমান। না না, তারেক রহমান রাজি হওয়ার প্রশ্ন না। বিবিসি বললে রাজি হবে না, এটা কোনো কথা না। তারেক না রহমান না তাহলে না 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 মঞ্জু ভাই, আমি আপনাকে বলি, আমি অন্তত ডজন খানেক সাংবাদিকের নাম আমি এখন এই মুহূর্তে ইনস্ট্যান্টলি বলতে পারবো যারা তারেক রহমানের সাক্ষাৎকার চেয়েছেন কিন্তু তিনি দেননি। তাহলে এখন দিলেন কেন, সেটি আমার প্রশ্ন আপনার কাছে। আমি তো সেজন্য আপনার কাছে দিয়েছেন, তো তিনি হয়তো কমফোর্ট ফিল করেছেন, নাকি আপনার কাছে কি, আপনার কি না, মনে হয়? আমার কাছে এটা জিওপলিটিক্সেরই একটা অংশ মনে হয়। আচ্ছা, না আপনি বলতে পারেন তিনি বিবিসি বাংলাকে কেন বেছে নিলেন? কারণ এখন তো অলরেডি চ্যানেল 1 টেলিভিশন চ্যানেলটি, যেটি আমরা বিএনপির চ্যানেল বলে জানি, যদিও চ্যানেল 1 আগেও অনেক প্রফেশনাল ছিল, তো চ্যানেল 1 কিংবা বাংলাদেশে আরো অনেক পত্রিকা, অনেক টেলিভিশন চ্যানেল আছে, তাদেরকে বাদ রেখে তিনি বিবিসি বাংলায় কেন দিলেন? আপনি তো সেই প্রশ্ন তুলতে পারেন। আচ্ছা, বাংলাদেশের মানুষের সাধারণ একটি ধারণা হলো সাদা চামড়ার ব্যক্তিরা যা করে সেটি হলো উচ্চমার্গীয় ব্যাপার। হ্যাঁ, আর এই ব্রাউন চামড়া যারা, কালো চামড়া যারা, এরা যেটা করে সেটা হলো নিম্নমার্গীয় ব্যাপার। এখন আমাদের দেশের 40টি চ্যানেলের ভিতরে কোনো একটি চ্যানেল তার যেটা গ্রহণযোগ্যতা তার থেকে বিবিসি 1000 গুণ বেশি না? বিবিসি, সিএনএন, আল জাজিরা, যে না, তিনটি এই বাংলাদেশ বিবিসি তো বিবিসি না, বিবিসি তো বিবিসি বাংলা। বিবিসি বাংলা, হ্যাঁ, তো হোক সেটা বাংলা, বিবিসি তো, তাই না? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের তো একটা সাবসিডি, তো সিস্টার কনসার্ন, তো সেইটা ব্রিটিশ। ব্যাপারটা এই জায়গাটায় জনগণের কাছে এটা গ্রহণযোগ্য করাতে হবে যে এটা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আপনি 71-এ বা বাংলাদেশে 24.com বা এরকম কোন একটা জায়গায় দিলে তো এটা দেশি একটা চ্যানেল হয়ে গেল। আপনি বলতেই পারেন যে চ্যানেলকে পয়সা দিয়ে আপনি এই প্রশ্নগুলো করিয়েছেন, এই চ্যানেলকে আপনি সুযোগ সুবিধা দিয়ে আপনি এটা করিয়েছেন, ব্যাপারটা এরকম। কিন্তু বিবিসি কে দিয়ে করালে এটি নিরপেক্ষ। সাধারণ জনগণের কাছে একটি ধারণা আসবে যে বিবিসি, সিএনএন, আল জাজিরা এরা নিরপেক্ষ আন্তর্জাতিক মিডিয়া, সেই জন্য এটাকে বেছে নেওয়া হচ্ছে। আপনি যে প্রশ্নটি করলেন যে বিবিসি এই প্রশ্নটি করলো না, বিবিসির সাক্ষাৎকারে প্রথমেই বলেছে আমি, এই সাক্ষাৎকারটি পূর্ব পরিকল্পিত। যে কারণে তারেক রহমান সাহেবের কথার পিঠে যে আরেকটি প্রশ্ন করা যায়
বা আরেকটি কথা বলা যায়, সেটি তারা কিন্তু এই সূত্রটি ফলো করেন। তারা সমস্ত প্রশ্নগুলো আগে পাঠিয়ে দিয়েছেন, সেই প্রশ্নগুলোর তারেক রহমান সাহেব উত্তর দিয়েছেন।